খাতা একটু হেডিং দাও যে আমাদের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট নিয়ে করতেছি, যেহেতু আজকে একটু রিভিউ করে তারপর হচ্ছে আমরা দেখা যাবো। তাহলে দেখো এখানে এখন উপরের তিনটা হচ্ছে তোমার আনসিমেট্রিক্যাল ফল্ট, যেখানে হচ্ছে একটা অথবা সর্বোচ্চ দুইটা ফেজ বা দুইটা লাইন সেই ফল্টের সাথে ইনভলভ থাকে। নিচে হচ্ছে তোমার সিমেট্রিক্যাল ফল্ট, এটা হচ্ছে লাইন টু লাইন টু লাইন ফল্ট, এবং পাশে সবগুলো পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে যে কোনটা সবচেয়ে বেশি কমন ফল্ট। তোমরা দেখতে পাচ্ছ যে লাইন টু গ্রাউন্ড ফল্ট যেটা, সেটা হচ্ছে 70% টাইমে হয়, সো এটা হচ্ছে সবচেয়ে কমন ফল্ট। আচ্ছা, এরপরে দেখো যে আমরা ফোর্টেস্কিউ থিওরাম যেটা, সেখান থেকে শিখছিলাম যে আমরা এই যে আমরা জানি যে তিনটা ফেজ থাকে, তিনটা ফেজের প্রত্যেকটা ফেজের আবার আন্ডারে আমাদের পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট একটা থাকে। এই যে এটা হচ্ছে দেখো এই তিনটা, যেটা পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। আমাদের যদি আমরা আঁকি এখানে, ধরো এটা হচ্ছে এ ফেজ, এটা হচ্ছে বি ফেজ, এটা সি ফেজ। এখন আমাদের পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট বলতে বোঝাচ্ছে কি বলতো, এই যে এ ফেজ, বি ফেজ, সি ফেজ সেম থাকবে, অরিজিনাল না থাকবে। অরিজিনালের সাথে তোমাদের যে সিকোয়েন্সটা থাকে সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স। আর নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট হচ্ছে যে কোনো দুইটা ফেজ একটা একটার সাথে ইন্টারচেঞ্জ হবে। হ্যাঁ, এটা যদি আমি একটু ছবি দেখো যে নিচে আসি, দেখো এই যে এটা কি রিভিউ করবো একটু, নাকি আমি ডিরেক্ট ম্যাথে চলে যাবো? একটু রিভিউ করে নিই না, সমস্যা নাই, আমার সমস্যা নেই। আর পড়ছি দেখো যে এখানে অরিজিনাল যে ফেজটা পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট যদি দেখো, যে দেখো এই যে VA VB VC এবং VA1 VB1 VC1, এটা হচ্ছে এটার সাথে একটা একটার উপর মিলে যায়। এই যে এটার এ ফেজের সাথে এ ফেজ, বি ফেজের সাথে বি ফেজ, সি ফেজের সাথে সি ফেজ। তো পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট তোমরা যখন ম্যাথড করবা তখন 1 দিয়ে সেটাকে প্রকাশ করা হয় যে VA1 VB1 VC1। নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টে দেখো যে আমি কি বলছি, যে একটা যে কোনো দুইটা ফেজ একটা একটার সাথে ইন্টারচেঞ্জ হয়। দেখো এখানে এ ফেজটা এ ফেজ বরাবরই আছে, কিন্তু বি এবং সি দেখো যে এখানে বি বরাবর এখানে সি আছে, এখানে সি বরাবর এখানে বি আছে। এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট। আর জিরো সিকোয়েন্স কম্পোনেন্টে হচ্ছে তোমার কোনো ফেজ ডিফারেন্স থাকে না, জাস্ট হচ্ছে ম্যাগনিটিউডটা তিনটারই সমান থাকে। এটা হচ্ছে জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। এটাকেই বলা হয় যে ফোর্টেস্কিউ থিওরাম, যে একটা তিনটা কম্পোনেন্টে যে ভাগ হয়ে যায় একটা ফেজর, সেটাকে বলা হয় ফোর্টেস্কিউ থিওরাম। এবং এখানে দেখো যে আমরা যদি একটা ফেজকে এখন তিন ভাগ করি, এটা হলো VA1 হলো পজিটিভ সিকোয়েন্সের VA1, VA2 হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স, এবং VA0 হচ্ছে জিরো সিকোয়েন্স। এবং তিনটা ফেজকে এভাবে তুমি ভাগ করে লিখতে পারবা। এখন আসো, এখন আমাদের ওই যে এখানে দেখো যে তোমার ইয়া কয়টা ভেরিয়েবল, কয়টা? 9টা না? 1 2 3 4 5 6 7 8 9, 9টা ভেরিয়েবল ম্যাথ করার সময় অনেক, কারণ তিনটে ইকুয়েশন আছে, আমাদের বড় জোর তিনটা অজানা থাকতে পারে। হ্যাঁ, তিনটা অজানা, আমাদের যদি 9টা অজানা থাকে এখানে আমাদের সমস্যা হবে। সেজন্য আমরা কনভার্ট করে আমাদের একটা ভেরিয়েবলে আরেকটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা কনভার্ট করি। কনভার্টের জন্য একটা অপারেটর আছে, সেটাকে বলা হয় এ অপারেটরটা কি রকম থাকে? এ অপারেটরের ম্যাগনিটিউডটা হচ্ছে 1 এবং অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। এখন এই অপারেটরটা কিভাবে কাজ করে সেটা তোমরা দেখতে হবে। এই অপারেটরটা আমরা যদি এই ইয়াটায় যাই, ছবিটায় যাই, দেখো যে এখন আমরা যদি VB1 কে VA1 এর সাপেক্ষে প্রকাশ করতে চাই, তাহলে তুমি কি করবা, যে এটা ঘড়ির কাঁটার দিকে কয়বার কত দিক, মানে এখানে আমি কি বললাম যে অ্যাঙ্গেল মানে হচ্ছে তোমার কত, এ এর অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, তাই না? তাহলে এখানে দেখো যে এখানে VB1 কে যদি আমরা V1 এ প্রকাশ করতে চাই, কত অ্যাঙ্গেল ঘুরছে? 120 একবার ঘুরছে, আরেকবার 120 ঘুরছে ঘড়ির কাঁটার দিকে, তাই না? দুইটা এ ঘুরছে, তাহলে a স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, যে VB1 সমান a স্কয়ার VA1 লিখতে পারি কিনা? এখানে দেখো এখানে এটাই লেখা আছে, যে দেখো VB1 সমান a স্কয়ার VA1, মানে VA1 এ আমরা কনভার্ট করতেছি। হ্যাঁ, VA1 এ কনভার্ট করতেছি আমরা। তেমনি ভাবে VC1 দেখো, VC1 এ গেলে আমরা একবার a ঘুরে VA1 এ যাব, তাহলে VC1 কে আমরা বলতে পারি a VA1, তাই না?
মানে a দেখো যে VC1 কে আমরা যদি লিখি তাহলে a VA1, তাহলে আমরা প্রথমে VA এর জন্য VB এর জন্য এবং VC এর জন্য VA1 VB1 VC1 মান পেয়ে গেলাম না? আচ্ছা এমন তেমন ভাবে দ্বিতীয় ডায়াগ্রামে আমরা VC1 কি বলতে পারি যে a স্কয়ার VA2, VC2 কে VC2 a স্কয়ার VA2 VA2 আর VB2 কে a VA2, a VA2 এটা এখানে লেখা আছে দেখো VC2 কে a স্কয়ার VA2 আর VB2 কে a VA2। আর আমি একটু আগে কি বলছি জিরো সিকোয়েন্স কম্পোনেন্টগুলোর কোনো অ্যাঙ্গেল থাকে না, জাস্ট ম্যাগনিটিউড থাকে এবং প্রত্যেকটা সমান। এজন্য VA0 সমান VB0 সমান VC0। সো আমরা এই যে এই সমীকরণ তিনটা যদি আরেকবার লিখে আমরা যে এই যে এখন কনভার্সনগুলো করলাম, VA1 তো VA1 থেকে VA2 কে কনভার্ট করছি, VB1 কে কনভার্ট, সবগুলো VA1 এর সাপেক্ষে আছে না? কনভার্ট করছি না? এইজন্য VA2 VB1 VB2 VC1 VC2 প্রত্যেকটা এখন a এর মাধ্যমে আমরা VA1 এর মাধ্যমে আসবে। এই যে দেখো আমরা যদি ওই ইকুয়েশনটা এখন কনভার্সন করে লিখি সব VA1 এর মাধ্যমে আমরা নিয়ে আসছি, তাই না? আর এখানে এখন VA2, আচ্ছা এই দেখো এখানে মানে এখানে আমাদের তিনটা অজানা VA1 VA2 আর VA0 জানা, তাই না? জানা মানে জানা মানে কি যে হচ্ছে তোমার বা তিনটার জন্য সমান থাকে। এখন আমরা যদি এই সমীকরণকে একটা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি, দেখো যে VA VB VC তিনটা লিখলাম আমরা, VA1 এর সহগ হচ্ছে 1, তাই না? তাহলে 1, VA2 এর জন্য 1, VA0 এর জন্য 1, VA1 এর জন্য হচ্ছে a স্কয়ার, VA2 এর জন্য a, VA0 এর জন্য 1, তাই না? VA1 এর জন্য আবার a, VA2 এর জন্য a স্কয়ার আর VA0 এর জন্য 1। তাহলে এই ম্যাট্রিক্সের সাথে আমরা তিনটা ভেরিয়েবল এখন আমাদের কি কি আছে, VA1 VA2 VA0, তাই না? বুঝা গেছে কি বললাম? মানে হচ্ছে যে আমরা এই সমীকরণ যে দেখলাম এখানে প্রত্যেকটাকে VA1 এ কনভার্ট করছি, তারপর এখানে প্রত্যেকটাকে আমরা VA2 কে কনভার্ট করছি, আর এখানে হচ্ছে তিনটাই সমান একটা আরেকটা সমান, এজন্য এই তিনটা আর কনভার্ট করার কিছু নাই। সো আমরা এই যে এই ম্যাট্রিক্সটা পেলাম এটা হচ্ছে VA1 VA2 VA0, এগুলো কি, এগুলো হলো সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, তাই না? আর হচ্ছে এই VA VB VC এটা হলো মেইন ফেজ। তাহলে সিমেট্রিক্যাল কম্পোনেন্টকে আমরা ফেজের মাধ্যমে প্রকাশ করতে পারতেছি এই ম্যাট্রিক্সের মাধ্যমে। তাহলে তোমাদের এই যে ম্যাথ আসবে এরকম কিছু ম্যাথ আছে সামনে যে যেগুলো একেবারে সিম্পল না, যে তোমার ফেজ দেওয়া আছে, ফেজ ভ্যালু দেওয়া আছে, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করতে হবে, অথবা সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ভ্যালু দেওয়া আছে, ফেজ বের করতে হবে। আর এই যে এখান থেকে তুমি যদি ফেজ ভ্যালু তোমার জানা থাকে, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করতে হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে তোমার ইনভার্স করতে হবে। এই ম্যাট্রিক্সটা এইটা তোমার এদিকে নিয়ে আসতে হবে আর এটাকে এদিকে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে করলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তোমরা পড়ছো হয়তো, তাই না? এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স করে ম্যাথমেটিক্যাল একটু যোগ বিয়োগ গুণ ভাগ করে নির্ণয় ডিটারমিনেন্ট ফর্মুলা ব্যবহার করে এরকম একটা ফর্মুলা চলে আসে। ম্যাক্স তোমরা এই ফর্মুলাটা বেশি মাথায়, এটা মুখস্থ রাখবা, মুখস্থ রাখবা, এই ফর্মুলা বেশি কাজে লাগবে। এটা হলো মোটামুটি, এর চেয়ে বেশি কিছু দেখানোর নাই। আর এই হ্যান্ড রিটেন স্লাইডটাতে একবারে সিম্পল দুইটা ম্যাথ আছে। এটা হচ্ছে দেখো যে আমাদের এখানে, ও আচ্ছা তোমরা এই যে এই জিনিসটা কি দিয়ে দেখলা, ভোল্টেজ দিয়ে দেখলা না? হ্যাঁ, কারেন্ট আছে, ভোল্টেজ দিয়ে যেভাবে দেখছো সেম ভাবে কারেন্ট দিয়েও করতে পারবে, তাই না? জি। এরপরে আসো যে ম্যাথে আসো, দেখো যে এখানে কি বলছে যে তিনটা ফেজ কারেন্টের ভ্যালু দেওয়া আছে, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট তোমাকে বের করতে বলছে। তাহলে এই যে আবার এখানে আরো দুইটা মান দেওয়া আছে যে IA এবং IB এর ভ্যালু হচ্ছে ম্যাগনিটিউড 10, যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমাদের তাহলে ফর্মুলাটা হচ্ছে সেকেন্ড ফর্মুলাটা, যেটা হচ্ছে ফেজ ভ্যালুগুলো দেওয়া আছে, সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো বের করতে হবে। আর এখানে ম্যাট্রিক্সের ফর্মুলাটা তোমরা জানোই যে এই যে এই রো হয়ে গিয়ে এই কলাম দিয়ে নামবে এবং এটার প্রথমটার সাথে এটা গুণ হবে, প্লাস এই a এর সাথে IB গুণ হবে, প্লাস a স্কয়ারের সাথে IC গুণ হবে, এবং সেটাই করার চেষ্টা করো। একটা লাইন আমি জাস্ট দেখাই দিই, এরপর আমরা নেক্সট লাইনে IA1 যদি বের করতে চাও তো 1 থার্ড তো বাইরে আছে, 1 এর সাথে IA গুণ করলে IA, a এর সাথে IB গুণ করলে AIB, আর
আইসির ভ্যালুটা হচ্ছে 0, এই জন্য এরা নতুন করে এস এর সাথে আইসি গুণ করে। IA1টা তোমরা হচ্ছে IA এর ভ্যালুটা এবং আইবি এর ভ্যালুটার জন্য বসে দিবা। এ এর জায়গায় আমি কি বললাম যে এ এর ম্যাগনিটিউডটা হচ্ছে 1 এবং অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেলের গুণ কেমনে করে সেটা তো তোমরা জানো, না জানলে একবার বলে দেই। এখানে দেখো যে 1 * 120 অ্যাঙ্গেল ইনটু 10 180 অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে তোমার 10 এর সাথে 1টা গুণ করবা, 10 থাকবে, আর অ্যাঙ্গেল যেটা আছে সেটা যোগ করে অ্যাঙ্গেলটা যোগ করে দিও জাস্ট, তাহলেই হবে। এরপরে এই দুটো তোমরা এই ক্যালকুলেটরের দুইটা যোগ করার মাধ্যমে এটা হবে। হ্যান্ডিটেন্স লাইটটা এতটুকুই ছিল, এটার বেশি কিছু নাই এখানে। এখন আমরা আজকে আসবো এই আমি যেই হ্যান্ডিটেন্স লাইটটা তোমরা ফার্স্টে পড়বা ওটা পড়ে তারপর এখানে আসবে। এখানে হচ্ছে হ্যান্ডিটেন্স লাইটারই একটু ডেসক্রিপটিভ ভাষণ আছে, তোমরা একটু ভালো মতো পড়তে চাইলে এখান থেকে পড়তে পারো। ওখানে যা আছে এখানে সেমই আছে, ওখান থেকে বেসিকটা পড়ে আসে তারপর এখানে আসবে। আচ্ছা, এখানে দেখো এখন যে নতুন জিনিসগুলো সেটা আমি একটু বলে দিই। এখানে তোমার এই যে এই ম্যাট্রিক্সটা এই ইকুয়েশনগুলো তো তোমরা আগেরটাতেও দেখছো। আচ্ছা, এখানে দেখো এখন আমরা যদি তিনটা কম্পোনেন্টকে যোগ করতে চাই কোনো একটা সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ফেজের জন্য, তাহলে কি রকম দেখতে হয় দেখো। এটা VA1 নিচে এই সমতলে আছে, এটাকে আমি নিচে দিছো। VA2টা হচ্ছে এর সাথে হয়তো 120 ডিগ্রি শিফটেড আছে, এজন্য VA2 এদিক দিয়ে দিছো। আর VA0টা দেখো 90 ডিগ্রি শিফটেড আছে, এজন্য 90 ডিগ্রি দিছো। আর এই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মিলাই দাও তাহলে হচ্ছে ফেজ কম্পোনেন্টটা পাবো, তাহলে হ্যাঁ VA টা পাবো। সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো ফেজর যোগ করার মাধ্যমে কিভাবে ফেজ কম্পোনেন্ট পাওয়া যায় সেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এটা ক্লিয়ার? জি স্যার। অপারেটর কি যেটা সেটা তো একটু আগে আমি বললাম। অপারেটর হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যায় এবং হচ্ছে তার ম্যাগনিটিউড হচ্ছে 1 এবং অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি শিফট হয়ে যায়। এবং এখানে তোমরা করে করে দেখবা যে কোথায় কি হয়। এবং এখানে যে ম্যাট্রিক্সটা এখানে আসছে, এখানে ম্যাট্রিক্সটা তোমরা যেমন একটা মুখস্থ করবা, এই ম্যাট্রিক্সটা এটা মুখস্থ করে ফেলবা। ম্যাক্সিমাম হলো এই ম্যাট্রিক্সটাই তোমাদের ম্যাথ করার জন্য কাজে লাগবে, যেখানে হচ্ছে ফেজ কম্পোনেন্টের মান দেওয়া থাকবে, তোমাদের সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলোর মান বের করতে হবে। এই সমীকরণ এটা এইভাবে যদি না চাও সেটা দরকার নেই, এটা হচ্ছে ওটা স্যার গুণ করলে হয়, এখান থেকে বের করতে পারো। এখন আসো ম্যাথ, আজকে ম্যাথ করবো, একটু খাবার গরম নাও, আজকে তোমার দেখে দেখে করতে হবে। স্যার কি কোর্সেন উঠাবো সম্পূর্ণ? না, কোশ্চেন করতে হবে না, শুধু ম্যাথ করবো। ম্যাথে করার সময় হাতে হাতে ম্যাথগুলো করবো। ফার্স্টে একটা কোশ্চেনটা একটু বড়, যে the two line currents of a balanced delta connected load are IA, মানে হচ্ছে এই যে ডেল্টা কানেক্টেড লোড, ফেজ কারেন্ট এবং লাইন কারেন্টটা সমান হবে না, তাই না? যে এটা হচ্ছে লাইন কারেন্টটা দেয়া আছে, IA এর মানটা দেয়া আছে, আর এখান থেকে IB এর মানটা দেয়া আছে। কোশ্চেনে এরা চাইতেছে ফাইন্ড দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্টস অফ লাইন কারেন্ট। এখানে তোমার লাইন কারেন্টের মেইন ভ্যালুটা দেয়া আছে, সেটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট চাইছে। তোমরা তখন কি দেখছো যে I1 ফেজ কারেন্ট দেয়া ছিল, ফেজ কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, লাইন কারেন্টেরও সিমেট্রিক্যাল কম্পোনেন্ট একইভাবেই বের করা যায়, বুঝছো? সেই যে লাইন কারেন্টটা বের করে এইখানে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। এরপরে দেখো যে ফাইন্ড দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্টস অফ ফেজ কারেন্ট। এখন হচ্ছে এই যে ডেল্টা, প্রত্যেকটা এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মধ্য দিয়ে যে কারেন্টটা যায় সেটা হচ্ছে ফেজ কারেন্ট, তাই না? এই ফেজ কারেন্টগুলোর সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করতে হচ্ছে। 3 নাম্বারটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট এবং ফেজ কারেন্টের মধ্যে একটা রিলেশন দেখে বলছে। আচ্ছা, আমরা আসি। প্রথমে দেখো যে এই তোমরা লেখা শুরু করো না, কি কি দেয়া আছে, চিত্রটা আঁকাও, কি কি দেয়া আছে সেগুলো লিখো। চিত্রটা আঁকো, কি দেয়া আছে সেটা লিখো।
Yes, sir. এখন দেখো যে আমরা তোমাদের আমি একটা কথা আগে বলছি যে তিনটা ফেজ কারেন্ট অথবা তিনটা লাইন কারেন্ট অথবা তিনটা ফেজ ভোল্টেজ অথবা তিনটা লাইন ভোল্টেজের যোগফল কত হবে? 0। তাহলে এখানে দেখো দুইটা লাইন কারেন্টের ভ্যালু দেওয়া আছে, তাহলে 3 নাম্বারটা যোগ করতে হলে বের করতে হবে। তোমরা ফার্স্টে দেখো যে IA প্লাস IB প্লাস IC সমান 0, এখান থেকে IC সমান হবে মাইনাস IA প্লাস IB। ভ্যালুটা এখানে লিখে ফেলো একবারে, মানে যে ভ্যালুটা এখানে যেটা দেওয়া আছে ম্যানটা একবার হাতে করে আইসি এর ভ্যালু কি পাইতেছে এরা? আইসি এর ভ্যালু পাইতেছে 18 ম্যাগনিটিউড 18 আর অ্যাঙ্গেল হচ্ছে 154 ডিগ্রি। তাহলে দেখো যে আমরা তিনটা লাইন কারেন্টের ভ্যালুটা বের করছি। এখন তিনটা লাইন কারেন্টের আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করব। স্যার এই যে আইসি এর মানটা বের করতে গেলে আগে আমাদের কি হচ্ছে এই যে কি বলে এটা তো আছে পোলার ফর্মে আছে না স্যার? পোলার ফর্ম রেক্টেঙ্গুলার লাইন আছে, তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটরে দিবা ডিরেক্ট দিলে আসবে না? কমপ্লেক্স ফর্ম থাকবে, মোডে গিয়ে কমপ্লেক্স মোডে থাকবে। আচ্ছা, তাহলে আইবি আইএ আইবি আইসি তিনটার ভ্যালু তোমার জানা আছে। এখন সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করতে হবে। ফর্মুলা কোনটা লাগবে যেটা আমি বলে দিচ্ছি, তাই না? হ্যাঁ, ওই তিনটা লাইনের ভ্যালু দেওয়া আছে, তাহলে সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ভ্যালু বের করতে হবে। এই যে এই ফর্মুলা কারেন্টের ফর্মুলাটা এখানে জাস্ট IA0 IA1 IA2 হবে, আর এইদিকে থাকবে IA IB IC। দেখো এই ম্যাট্রিক্সটা লিখে ফেলো, সব আইডিয়ার জায়গায় ভোল্টেজের জায়গায় জাস্ট কারেন্টটা লিখবে, IA0 IA1 IA2। ওকে, এখন ওটা তোমরা বসে ম্যাট্রিক্সটা লিখছো। ম্যাট্রিক্সটা লেখার পরে এখন এখানে যদি ইয়াতে আসো তুমি, এখন এই যে ম্যাট্রিক্সটা তো লিখলা, এখন ম্যাট্রিক্সটা লেখার পরে IA1 এর ভ্যালু কি হবে? 1/3 1 into IA 1 into IB plus 1 into IC। তাহলে IA1 এর ভ্যালু হচ্ছে 1/3 IA plus IB plus IC। দেখো IA1 এর ভ্যালু 1/3 into IA যেটা সেটা হচ্ছে দেখো 1030। স্যার এখানে ওই সিকোয়েন্সটাতে আপনার উপরে হচ্ছে VA0 উপরে ছিল, আর আমাদের একটু মানে একটুখানি চেঞ্জ করতে হবে না ওটা? এটা হ্যাঁ, ওই যে VA0 এখানে তুমি IA0 লিখবা, IA0 IA1 IA2 আর এদিকে IA IB IC। ওখানে যদি আমি লিখি তাহলে কি আমার এটা মিলবে? এখানে এখানে আসলে আপনারা তো প্রথমে তখন তো আমার হচ্ছে উপরের লাইন এটা হ্যাঁ 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 এটা সমস্যা কি? সমস্যা নেই তো, এটা ফার্স্ট আমি লিখি। তাহলে আমাদের IA আমরা যদি 0 বের করতে চাই, IA 0, তাহলে আমাদের কি আসে? 1/3 প্রত্যেকটার সাথে 1 গুণ না, তাহলে IA প্লাস IB প্লাস IC। IA এটা IA লাইন কারেন্ট, তো IB প্লাস IC। তারপর যদি আমি IA 1 বের করতে চাই, তাহলে 1/3 1 into IA, তার মানে IA প্লাস A into IB plus
a স্কয়ার ইনটু ic আর ia 2 1/3 ia plus a square ib plus a ic তুমি যদি ia 0 এখন বের করতে চাও তাহলে 1/3 ia এর ভ্যালুটা হচ্ছে আমাদের 10 angle 30 ib এর ভ্যালুটা হচ্ছে 15 angle -60 আর ic এর ভ্যালুটা তো আমরা বের করছি 18 angle 154 এভাবে কন্ট্রোল বসো দেখো ওইটা মানে এই যে এখানে যেটা সমীকরণের কথা বলতেছো না এইটা তুমি হচ্ছে দেখো এটা জাস্ট নিচে আসছে এটা তো আর ম্যাট্রিক্স না এটার যে সিকোয়েন্স রাখতে হবে সেটা না এটা তো তোমার একটা ইকুয়েশন তিনটে ইকুয়েশন এটা যে ওইভাবে করতে হবে সেটা বুঝছো এটা দেখো এটা জাস্ট নিচে লিখছি আমি ia 0 যেটা উপরে লিখলাম না এটা ওরা জাস্ট নিচে লিখছে এটাই পারতো এরপরে ia 1 টা তোমরা লিখো one-third I হচ্ছে 1030 AIB A আছে যেহেতু 1 into 120 ডিগ্রি আর IB হচ্ছে 15 into -60 আর A স্কয়ার মানে হচ্ছে A স্কয়ার মানে কি বলতো 1 আর অ্যাঙ্গেলটা কত হবে 240 1 আর অ্যাঙ্গেলটা 240 into 18 154 এটা হচ্ছে আমাদের IA1 এইভাবে IA2 টা বের করব I2 টা বের করো I2 বের করছি স্যার তো মানগুলো লিখে দাও একবারে বাম পাশে যে IA0 এর ভ্যালু এটা 0 পাইছে IA1 এর ভ্যালু 14 42 অ্যাঙ্গেল পাইছে IA2 টা লিখে করো ম্যাট্রিক্সটা একেবারে মুখস্থ রাখতে হবে ম্যাট্রিক্সটা ভুলা যাবে না ম্যাট্রিক্স দিয়ে তুমি ইকুয়েশন লিখতে পারবে ফেজ কারেন্ট স্যার এবারে লাইন কারেন্টগুলোকে আপনার হচ্ছে বিতে নিয়ে এসে ওখানে ফেজ কারেন্টে নিয়ে যাবো এখানে হচ্ছে যে এটা হচ্ছে ডেল্টা কানেকশন আছে হ্যাঁ ডেল্টা থেকে আমরা যদি এখন ওয়াই এ কনভার্ট করি তাহলে আমরা ফেজটা পাবো আসতেছে এটা শেষ করো শেষ এখন বিটা হচ্ছে যে ফাইন্ড দ্য সিমেট্রিক কম্পোনেন্টস অফ ফেজ কারেন্ট আছে ফেজ কারেন্টটা করার জন্য দেখো এখন আমরা কি করতেছি ডেল্টা কানেকশনটাকে আমরা ওয়াইতে কনভার্ট করব যদি ওয়াইতে কনভার্ট করি তাহলে আমরা লাইনটাকেই বলতে পারবো সেটাই হচ্ছে আমাদের ফেজে চলে আসতেছে এরকম না ব্যাপারটা সেটা এখন হচ্ছে আমরা ডেল্টা কানেকশনটাকে ওয়াইয়ে কনভার্ট করি এটা হচ্ছে তোমাদের ওই যখন যে ডিসি সার্কিটে পড়ছিলাম যে স্টার থেকে ওয়াই কনভার্ট স্টার থেকে ডেল্টা কনভার্সন সেখানে তোমরা যে পড়ছিলাম ফর্মুলা ছিল এখন একটু সিম্পলিফাই করে দেই এখানে ডেল্টা হচ্ছে অ্যাঙ্গেল প্রত্যেকটা ফেজের অ্যাঙ্গেলকে যদি ধরি তাহলে হচ্ছে y এসে অ্যাঙ্গেলের ভ্যালু r/3 হবে হ্যাঁ এটা জাস্ট মানে রেজিস্ট্রেশন হলো এটা ভ্যালুটা মাথায় রাখো এখন দেখো এটা কি করতেছে এখন
to find the delta current বা phase current we need to find VAB, VBC এবং VCA আর divided by R। তার মানে এরা বলতেছে যে আমাদের ফার্স্টে ভোল্টেজের ভ্যালুটাকে বের করতে হবে এবং ভোল্টেজের ভ্যালুটাকে বের করে যদি আমরা কারেন্ট দিয়ে ভাগ করে ফেলি তাহলে হচ্ছে আমরা এই ডেল্টা কারেন্টটা পাবো। এটা বলতেছে। তাহলে আমরা VAB এটা হচ্ছে আমাদের যদি ভোল্টেজটা বের করতে চাই সেটা হচ্ছে VA মাইনাস VB হবে, তাই না? VA মাইনাস VB হবে। VA মানে কি? VA মানে হচ্ছে এই যে এটার মধ্যে যে কারেন্টটা যাওয়ার পর এই রেজিস্ট্যান্সে যে ড্রপটা হয় তার মানে কি IA ইনটু R/3 হবে না? IA ইনটু R/3, হ্যাঁ। যে এখানকার ড্রপটা এই যে দেখো এখানে IA ইনটু R/3 কিন্তু বলছে। হ্যাঁ স্যার। আর VB যে বলেছে সেটা হচ্ছে IB ইনটু R/3। তাহলে এই দুইটার যদি ভোল্টেজ ডিফারেন্সটা আমরা দেখি তাহলে এই VAB বা এই VA থেকে VB এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা এটা পাবো আমরা, তাই না? ঠিক আছে, এটা এখানে করছে। আর হচ্ছে from the figure in the left কি করতেছে এরা IAB এই কারেন্টটা যদি এটা দেখতে চাই তাহলে কি করতেছে এরা VAB যেটা পাইলাম উপরে এইটাকে যদি আমি এই যে ডেল্টা কানেকশনের এই রেজিস্ট্যান্সটা দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা IAB কারেন্টটা পাবো। VAB হচ্ছে ভোল্টেজ আমাদের ওয়াই কানেকশনে গেছে কি জন্য? ফার্স্ট হচ্ছে যে ভোল্টেজ ডিফারেন্সটা করার মাধ্যমেই তো আমরা VAB ভোল্টেজটা পাবো, তাই না? হ্যাঁ, VAB ভোল্টেজটা পাবো, কিন্তু IAB কারেন্টটা কিন্তু আমরা ওভাবে পাবো না। IAB কারেন্টটা বের করার জন্য আমাদের এই যে ভোল্টেজ ডিফারেন্সটা আমরা উপর থেকে বের করে নিয়েছি সেটা দিয়ে আমরা এখানকার রেজিস্ট্যান্সটাকে ভাগ করে দেবো, তাহলে IAB কারেন্টটা পাবো না। এবং IAB কারেন্টে আমরা বলতে পারবো না যে ডেল্টা কারেন্ট বা ফেজ কারেন্ট। হ্যাঁ, বোঝা গেছে ব্যাপারটা? একটু এখানে মানে প্রসিডিউরগুলো মনে করে করতে হবে, এটা হচ্ছে কথা। তোমরা ফার্স্টে ডেল থেকে ওয়াই কানেকশনে গেছো এই দুইটার ভোল্টেজ ড্রপটা করে এই VAB ভোল্টেজ ডিফারেন্সটা বের করার জন্য। তারপর এই ভোল্টেজ ডিফারেন্সটা তো বের করছো, এখন এই যে ভোল্টেজ ডিফারেন্সটা দিয়ে যদি তুমি এই রেজিস্ট্যান্সটা ভাগ করে দাও তাহলে হচ্ছে তুমি এই ডেল্টা কারেন্টটা পাবে বা ফেজ কারেন্টটা পাবে। এটা এখানে বলতে চাইছি। এখন এখানে যে তুমি ভোল্টেজ ডিফারেন্সটা পাইছো VAB এটা দিয়ে এখন এই যে মাঝখানে আর রেজিস্ট্যান্সটা ভাগ করে দিচ্ছ, তাহলে পুরোটার থেকে জাস্ট আরটা তুমি ক্যান্সেল করে দিতে পারো না। VAB তে 1R/3 IA - IB আছে আর নিচে এই IAB কে R দিয়ে ভাগ করছো, তাহলে এই আর কাটা না? হ্যাঁ, তাহলে 1/3 IA - IB থাকবে না? স্যার। মানে এখানে জাস্ট আরটা ক্যান্সেল হয়ে গেছে, তাই না? ডিভাইড করছো, তাহলে ডেল্টা কারেন্ট তুমি পাইতেছো 1/3 IA - IB। এখন ডেল্টা কারেন্টটা সিমিলারলি এটা যেহেতু তোমার একটা সিরিজ বা সার্কিটের সেহেতু তুমি IBC টা পাবো হচ্ছে IB - IC, IC টা পাবো হচ্ছে IC - IB। প্রত্যেকটা ডেল্টা কারেন্ট তুমি পাইলা। এখন এই মানগুলো তো প্রশ্নে দেওয়া আছে, তাই না? IA এবং IB এবং IC এর ভ্যালুগুলো, এটা যদি তুমি মানগুলো বসায় দাও তাহলে তুমি ডেল্টা কারেন্টটা পেয়ে যাবে, তাই না? লেখো কাটাই করা। স্যার এই কারেন্টগুলো IB হচ্ছে এটা না ও একেবারে ভ্যালু বসায় এখানে ভ্যালু বসাইছে এখানে IA এবং IB এর ভ্যালুটা হচ্ছে বসায় ডাইরেক্ট লিখে দিচ্ছে এখানে ডাইরেক্ট এখানে এইগুলো একটু এই জন্য হ্যাঁ এগুলো একটু লিখো তাহলে IA এর ভ্যালুটা আমি ওই যে উপরে একটু বোর্ডে লিখে দেই, সেখানে এখানে দেয়া আছে। IA এর ভ্যালুটা হচ্ছে এখান থেকে তুমি লিখবা। IA এর ভ্যালু হচ্ছে 1030, IB এর ভ্যালু হচ্ছে 1560 - 60, IC এর ভ্যালু হচ্ছে 18154। ভ্যালুগুলো একটু বসাও। IAB মানে আমরা সূত্র দিয়ে IAB = 1/3 IA - IB এভাবে করে করে মান বসাবে। মান বসায় এখান থেকে তুমি ভ্যালুগুলো বসাও।
জাস্ট কি বললাম বুঝতে পারছো তো? এই যে আইবি লিখে 1/3 i minus i এখানে এই ভ্যালুগুলো বসায়, তিনটাতে বসায় অ্যান্সার করে এখানে লিখে। এরপরে হচ্ছে তোমরা কি পাইলা বলো তো? পাইছো হচ্ছে তিনটা ডেল্টা কারেন্টের বা ফেজ কারেন্টটা পাইছো। এখন সিমেট্রিক্যাল কম্পোনেন্ট চাইছে, তিনটে ডেল্টা কারেন্টের ফেজ কারেন্ট পাইছি। ডেল্টা কারেন্ট মানে হলো ফেজ কারেন্ট। এটা হচ্ছে এখন তুমি সিমেট্রিক্যাল কম্পোনেন্টটা বের করতে বলছো। সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করার জন্য ওই একই ফর্মুলায় বসাবা। জাস্ট কি ফর্মুলাটা কি ম্যাট্রিক্সে কি রকম হবে বলো তো? স্যার ওই সাইডের যে আইবি আইসি ছিল ওইগুলো আইএবি আইবিসি আইসিএ হয়ে যাবে, আর এই সাইডে হচ্ছে IA0 I1 I2। হ্যাঁ এরকমই হবে, এরকম হয়ে হচ্ছে ইয়াটা বের করবে। সূত্রটা এটাই হবে না? সূত্র কিন্তু এটাই হবে, তাই না? এই যে এই জায়গায় হচ্ছে তোমার ওই যে আইএবি হবে, আইবিসি হবে, বিসিবি আইসিএ হবে। ইয়েস স্যার। এটা মুছে মুছে লিখি এখান থেকে বোর্ডের থেকে লিখো। এই যে সূত্রটা এখন হচ্ছে তুমি পাইলা হচ্ছে স্যার আরেকবার একটু কোশ্চেনে যান স্যার, একটু আমার একটুখানি ডাউট ক্লিয়ার করে দিন একটু। কোশ্চেনটা বলছে যে ফাইন্ড দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ ফেজ কারেন্ট, আর আমাদের দেওয়া ছিল লাইন কারেন্ট। আচ্ছা, ফেজ কারেন্ট বের করার জন্য আমরা ওটাকে ডেল্টা কনভার্ট করে ওয়াই কানেকশনে মানে কনভার্ট করে ওর ভোল্টেজটা নিয়েছিলাম, বের করছি, মানে এ বি এর ভোল্টেজ ডিফারেন্স নিয়েছি। আর এ বি এর ভোল্টেজ মানে কে আমি আবার রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে তুমি কারেন্ট বের করছি, ডেল্টা কারেন্টটা বা ফেজ কারেন্ট বের করছি। আচ্ছা, এরপরে তো সেম সবকিছু। আচ্ছা, এখন হচ্ছে যে তুমি কি পাইছো, এই যে এইগুলো হচ্ছে তোমার সেই আইএবি, এটাকে তুমি এই সূত্রটায় আইএবি এটা হবে, আইবিসি হবে, আইসিএ হবে, এখানে আইএবি, আইবিসি, আইসিএ, এখানে আইএবি, আইবিসি, আইসিএ হবে, আর এখানে হচ্ছে আইএবি0, আইএবি1, আইএবি2। তোমরা ইকুয়েশনটা লিখে মানগুলো বসাও, মানগুলো বসায় অ্যান্সারটা এখানে বোর্ড থেকে নিয়ে নেবে। ইকুয়েশনটা এখান থেকে লিখে নাও। এখানে কিন্তু ডাইরেক্ট মানটা বসাই দিচ্ছি, মান বসানোর আগে ইকুয়েশন তিনটা একটু লিখে নিব। বোর্ডের ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনগুলো একটু লিখে নিব।
IAB1 IAB2 IAB0 বের করলাম আমরা ডেল্টা কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো বের করা হলো। এবার বলছে যে ডেল্টা তোমার লাইনের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট আর ফেজের সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মধ্যে একটা সম্পর্ক বের করতে। এখানে দেখো যে সম্পর্কটা আমরা যদি IAB1 আর IA1 এটা IA1 আমরা বের করছি A নাম্বার থেকে, যে এটা ভ্যালুটা হচ্ছে 14 হচ্ছে অ্যাঙ্গেল 42 ডিগ্রি, আর IAB1 সেটা হচ্ছে তোমার 872 ডিগ্রি। তোমরা জাস্ট IAB1 দিয়ে সেই IA1 টা ডিভাইড করে একটা মান পাবা না। I1 কে সি নাম্বারটা বলতেছে ওরা যে লাইনের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট আর ফেজের সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মধ্যে একটা সম্পর্ক। আমরা হচ্ছে ডেল্টার সিমেট্রিক্যাল কম্পোনেন্ট পাইছি এটা, এবং আমরা হচ্ছে ফেজের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট পাইছি এটা, এবং এটা হলো পজিটিভ সিকোয়েন্সের জন্য না। হ্যাঁ পজিটিভের জন্য এটা পজিটিভের জন্য এটা তো সম্পর্ক চাইছি। তোমরা ছোটবেলায় যেমন ভাবে x এবং y এর মধ্যে সম্পর্ক বের করছো সেটা বের করবা, IAB1 ডিভাইডেড বাই IA1 করবা, তাহলে একটা ভ্যালু পাবা, x ভ্যালুটা পাইবা। তারপর IAB1 সমান লিখবা হচ্ছে x IA1। ওকে, বুঝতে পারছি। এটা এত তোমার √3 অ্যাঙ্গেল অত ভাবে না করে ডিরেক্ট তুমি এটাও করতে পারো। ওটা অত মানে ভাগ করে দিলে আমরা একটা সাথে একটা একটা ভাগ করে দিবে। স্যার এটা কি IBC1 IC1 এগুলো বের করে এটা হচ্ছে বলছে ওরা ক্যান বি ফাউন্ড ইন দ্য সেম ওয়ে, ম্যাট্রিক্সটা তো সেম, জি স্যার ম্যাট্রিক্স সেম, এটা দিয়ে তুমি বের করতে পারবে। হ্যাঁ, জাস্ট তুমি স্যার, অ্যাকসেপ্ট করে দেখাইছো। স্যার কোশ্চেন যখন আমাকে কোড অ্যান্সার করতে হবে, আমি কি অ্যাকসেপ্ট করবো না সব করবো? সব করতে তো দিন শেষ স্যার, না সব না, সব করবো অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করবো। আচ্ছা, এরপরে কিছু জিনিস আছে এগুলো স্কিপ করবো, এগুলোর দরকার নাই। এখানে আসে এরপরে হচ্ছে আমাদের ওই এগুলো কিন্তু পড়ানো হয়েছিল, তাই না? সিমেট্রিক্যাল কম্পোনেন্ট মডেলে যে তোমার এগুলো কোনগুলো আসলে তোমাকে দেয় যে জিরো সিকোয়েন্সের জন্য একটা আমরা সার্কিট রাখছিলাম, তারপর হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের জন্য একটা সার্কিট, নেগেটিভ মনে আছে এগুলো? হচ্ছে তোমরা যদি রিটার্ন স্লাইডটা যাও, আনসিমেট্রিক্যাল ফল্ট পার্ট 2, এটা হচ্ছে যে এটা আমরা যে সিমেট্রিক্যাল, এটা হচ্ছে এটা রিলেটেড ম্যাথ, এটা আমরা বিদের আগে না, বিদের আগে না, যে আন্দোলনের আগে সাবমিট ছিল ক্লাস, আর কি ছিল এই 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 স্লাইডটা পড়ছিলাম আমরা, যে এই যে আনসিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলোর মাধ্যমে যে ফলটা হয়, সেই ক্ষেত্রে তোমার এই যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলোর ভ্যালু কীভাবে চেঞ্জ হয় সেটা হচ্ছে আমরা এগুলোর যে ডিরাইভেশন তোমরা প্রস্তাব প্রমাণ টাইপের সেই টাইপের কোশ্চেন এরকম একটা থাকবে। 3 ধরনের ফল্টের জন্য, লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য, লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য তোমার সার্কিটটা দেখতে এরকম হয়। তারপর হচ্ছে এরপরে এই লাইন টু লাইন ফল্টের জন্য তোমার সার্কিটটা দেখতে হচ্ছে এরকম হয়, আর ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য সার্কিটটা হচ্ছে দেখতে এইরকম হয়। এখন এই যে এই এটার রিলেটেড ম্যাথড আমি নেক্সট ক্লাসে পড়াবো। আমি যেটা কথা মাত্র বলতেছিলাম যে তোমার পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, তারপর হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কগুলো মনে আছে না? জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক সাবজেক্ট ছিল ক্লাসে, সেটা সিমেট্রিক্যাল কম্পোনেন্টটা যদি আমরা নিচে দিকে আসি তাহলে পাবো। এই যে এগুলো মনে পড়ে পজিটিভ সিকোয়েন্সের, যদি তুমি এখানে যেহেতু 3টা ফেজ, আমরা যদি একটা সিম্পল সার্কিটের মাধ্যমে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটাকে আমরা নিয়ে আসতে চাই, তখন দেখো যে একটা এই যে উপরে যেটা সেটা হচ্ছে রেফারেন্স বাস, রেফারেন্স এন্ডটা যেটা সেটা, এখানে একটা সোর্স থাকবে আর হচ্ছে একটা রিঅ্যাক্ট্যান্স থাকবে। তাহলে তুমি যদি এখানে কেভিএল করো, কারেন্টটা দেখো কোন দিক দিয়ে ফ্লো হচ্ছে, কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো হচ্ছে, তাই না? তাহলে ই এর পোলারিটিটা কি? নিচে প্লাস উপরে মাইনাস হবে না? কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি কেভিএল করো তাহলে কেভিএল এর ভ্যালুটা পাবো হচ্ছে VA1 = EA - IA1 Z। আর নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টে কি কোনো এরকম সোর্স থাকে? বলছিলাম না স্যার, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টে এরকম সোর্স থাকে না, জাস্ট এই ইম্পিডেন্স থাকে। হ্যাঁ, জাস্ট ইম্পিডেন্স। আর এখানে কেভিএলটা কি দেখো তো, এই যে কোলার এন্ডটা,
এটার মাথা যেহেতু তাহলে এই মাথাটাকে আমরা পজিটিভ ধরবো না, রেফারেন্স তো অলওয়েজ আমরা নেগেটিভ ধরবো, তাহলে এই মাথাটা নেগেটিভ। এখন যদি এখানে একটা কেভিএল করো, এই এখানকার মধ্যে ভোল্টেজ ড্রপটা কি I ইনটু Z2 হবে, আর এই দিকটা আমরা যদি লুপটা এখান থেকে এরকম ভাবে ধরি, এই যে এরকম ভাবে, তাহলে I ইনটু Z2 প্লাস VA2 0 হবে, তাহলে VA2 হবে মাইনাস I ইনটু Z2, বুঝা গেল? আর জিরো সিকোয়েন্সের জন্য যদি দেখো, জিরো সিকোয়েন্সের একটা হচ্ছে যে এতক্ষণ যেগুলো দেখছো সেগুলো হচ্ছে নিউট্রাল প্রান্তটা আমরা গ্রাউন্ডেড করার আগে একটা রিঅ্যাকট্যান্স দিয়ে গ্রাউন্ড করি, সেটা হচ্ছে জিরো সিকোয়েন্স থেকে। নিউট্রাল প্রান্তটা যদি গ্রাউন্ডেড হওয়ার আগে একটা রিঅ্যাকট্যান্স হয়ে গ্রাউন্ডেড হয়, তাহলে সেটা হচ্ছে জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট হচ্ছে তার মধ্যে দিয়ে প্রবাহিত হবে। যদি নিউট্রাল প্রান্তে কোনো রিঅ্যাকট্যান্স দিয়ে গ্রাউন্ডেড না থাকে, তাহলে জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট প্রবাহিত হবে না। এখন তাহলে এই যে এখানে যদি আমরা দেখি, এই আমরা যদি এখানে একটা সার্কিট রাখতে চাই সিঙ্গেল ফেজের জন্য, তাহলে সার্কিটটা দেখতে কিরকম হবে দেখো, 3Zn প্লাস হচ্ছে Zg0, এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স, সেই রিঅ্যাকট্যান্স। আর এখানেও কোনো ভোল্টেজ সোর্স নাই, VA0টা হচ্ছে এখানে উপরে প্লাস, এই নিচে প্লাস, উপরে এখানে মাইনাস। এখানে যদি তোমরা KVL করো তাহলে কি হবে দেখো, IA0 ইনটু 3Zn প্লাস Z0 হবে না, Zg0 ইজ ইকুয়াল টু VA0 হবে না? স্যার বুঝে গেল কি বলছি? তাহলে এখানে যে একটু যদি KVLটা এখান থেকে দেখতে চাও, দেখো IA0 কারেন্টটা তো এখান দিয়ে যাচ্ছে, Z0 হয়ে যাচ্ছে, আর হচ্ছে 3Zn হয়ে যাচ্ছে, তাই না? IA0 কারেন্টটা এইটাই হচ্ছে দুইটা নেগেটিভ কেন দিচ্ছে, কারণ হচ্ছে এই যে এখানে যদি পোলারিটিটা চিন্তা করো, কেবিএল বলে এরকম পোলারিটি পাবো, বুঝতে পারছো? তাহলে বুঝছো? তারপরে 3Z কিভাবে আসবে? ওই যে 3Zn দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এখানে দেখো যে তোমার তিনটা সিকোয়েন্স তিনটা ফেজের জন্য তোমার Zg0 মানে একটা ফেজের রিঅ্যাকট্যান্স যতটুকু হবে, এই গ্রাউন্ডেড রিঅ্যাকট্যান্সটা তার 3 গুণ হবে। তার কারণ হচ্ছে যে এখান দিয়ে যে কারেন্টটা যাবে, সেই কারেন্টের যোগফলই কিন্তু IA0 প্লাস IB0 প্লাস IC0। সো প্রত্যেকটা ফেজের মধ্য দিয়ে যে রিঅ্যাকট্যান্সটা নিতে পারবে, তিনটার যোগফল যে জায়গাটা দিয়ে যাবে তার 3 গুণ রিঅ্যাকট্যান্স থাকবে না, বুঝতে পারছো? এই জন্য 3Zn এখানে দেওয়া হয়েছে, 3Zn। এটা একটু এই হ্যান্ড রিটেন্স লাইটটা একটু করে আসতে হবে, নাহলে বুঝবা না। আমরা করে আসছি, আমরা এখানে আসছি, এগুলা তোমরা একটু তোমরা দেখতে পারো, এখান থেকে তেমন কোশ্চেন দেওয়ার মতো কিছু নাই, অন্যরকম কিছু নাই। আচ্ছা দেখো এখানে একটা জেনারেটরের সিকোয়েন্স নেটওয়ার্ক দেখা হচ্ছে, এগুলো দেখতে পারো। এই যে এখানে আসো, হ্যান্ড রিটেন্স লাইটটা করার পরে এখান থেকে নেক্সট ওয়ার্ড শুরু করবা, এখানে সুন্দর মতো ছবি দেখতে পারবা যে তোমার পজিটিভ সিকোয়েন্সের যদি সিঙ্গেল ফেজে নিয়ে আসতে চাও তাহলে কীরকম হয় দেখতে। এখানে সুন্দর মতো আছে পোলারিটিগুলো, এটা দেখবা। এটা দেখার পর কেভিএলটা দেখতে কীরকম হয় সেটা দেখবে এখানে, নেগেটিভ ফেজ সিকোয়েন্সটা দেখবে এখানে, হচ্ছে জিরো সিকোয়েন্সটা এখান থেকে দেখবে। আর জিরো সিকোয়েন্সে দুইটা রিঅ্যাকট্যান্সকে যোগ করে ওই যে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স যেটা Z0 যেটা, সেটা কিন্তু দুইটা যোগফল। এটা হচ্ছে প্রত্যেকটা ফেজের মধ্য দিয়ে যে রিঅ্যাকট্যান্সটা যায় প্লাস তোমার ওই গ্রাউন্ডেড পথটার মধ্যে যে রিঅ্যাকট্যান্সটা, সেটা যোগফল কিন্তু Z0। সো এখানে আমরা কারেন্টের দুইটা রিঅ্যাকট্যান্সকে দুইটা যোগফল ডিরেক্ট Z0 লিখতে পারি, বুঝে গেছে? একটু দেখতে পারো। এরপরে আমাদের একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই সিম্বলগুলো দেখতে কীরকম হয়। আমাদের সামনে যে ম্যাপটা দেখবো এটা আমরা দেখবো। আচ্ছা একটু ভিডিওটা একটু ক্লোজ করো।